কারোর সাথে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় জীবনহানির আশঙ্কা, বলেছেন মির্জা ফখরুল। চেয়ারপারসনের মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনের সমাবেশের ঘোষণা। এমপি আনার হত্যা মামলার 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার। ঝিনাইদহে গ্যাসবাবুকে নিয়ে তার মোবাইল উদ্ধারে 2টি পুকুরে ডিবির অভিযান। বগুড়ায় কারাগারে ছাদ কেটে পালানো আসামির 4 আসামি গ্রেফতার, 6 সদস্যের তদন্ত কমিটি গঠন। দেখছিলেন বিএবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সাথে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রস্তুত জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। দেশ এগিয়ে নেওয়ার সাথে ফোর্সেসগুলোর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ দরবারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব পালন করা স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ দরবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তির পক্ষে প্রতিরক্ষা নীতির কথা তুলে ধরেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের ফোর্সেস গোল সহ নানা উদ্যোগের কথাও বলেন প্রধানমন্ত্রী। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা, আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। শেখ হাসিনা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, যাবে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চলও হয়ে উঠছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসবে, ফলে তাদের নিরাপত্তা নিশ্চিতে সততা, দৃঢ়তা ও আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা বলেন প্রধানমন্ত্রী। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নেতৃত্ব যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় 1 জুলাই মহানগর এবং 3রা জুলাই জেলা শহরের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। এমন মামলায় অন্যরা মুক্তি পেলেও আদালতের দোহাই দিয়ে বিএনপির চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়া সামনে আসলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হবে না দাবি করে ফখরুল জানান, তার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য। এই সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সহযোগিতা না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে, চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে, আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে। সেই জন্যই সাংবাদিক বন্ধুরা, আজকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে, সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী 29 জুন শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে পলাতক ২ আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। তাদেরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এই দুজনকে গ্রেফতারে হেলিকপ্টার দিয়ে পাহাড়ি এলাকায় প্রায় ২ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার বেলা ২টার দিকে চলমান সাঁড়াশি অভিযানের পর বিকাল ৪টার দিকে ২ আসামিকে গ্রেফতার হয়। সাঁড়াশি অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ডিবির দাবি, পলাতক ফয়সাল ও মোস্তাফিজের কাছে এমপি আনার হত্যার অনেক তথ্য উপাত্ত রয়েছে। এদিকে আজ সকালে কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে নিয়ে আলামত উদ্ধারে ঝিনাইদহ শহরের ২টি পুকুরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। গত ১২ই মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগের সংসদ সদস্য আনারুল আজিম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে গত ১৮ই মে ভারতের একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত এক ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে গত ২২ মে জানায় ভারতীয় পুলিশ। বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে দেয়াল টপকে পালিয়েও শেষ রক্ষা হয়নি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির। এর ১ ঘণ্টা পর তাদেরকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাত ৪টায় শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সকাল ১০টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামি হল কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর মোহাম্মদ আমির হামজা, বগুড়ার ফরিদ শেখ ও মোহাম্মদ জাকারিয়া। পুলিশ জানায়, রাত ৩টার দিকে বগুড়ার কারাগারের ছাদ কেটে পালিয়ে যায় তারা। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ, তার নেতৃত্বে একটি দল, তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই ৪ জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে। ২ দফার বন্যায় সিলেট সীমান্তের নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা সর্বস্ব হারিয়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে তাদের ঘরবাড়ি। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে বাড়ি ঘর মেরামতে সরকারি বরাদ্দের অপেক্ষায় রয়েছে দুর্গতরা। সিলেট থেকে দীপুস্তিক তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ২৯ মে আর ১৫ জুন পর্যন্ত ২ দফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ পর্যন্ত অন্তত ১০টি উপজেলা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ। বন্যার পানি কিছুটা কমতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বানের পানির তোড়ে রাস্তাঘাটের যেমন ক্ষতি হয়েছে, তেমনি নষ্ট হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর। আশ্রয় কেন্দ্র থেকে ফিরেই বিপাকে পড়েছেন সব হারানো মানুষগুলো। এখন মাথা গোজার ঠাঁইও নেই তাদের। চুনাই চাউলও নাই, ডাইলও নাই, গরুর মাঝে কোনটা নাই, বন্যা খালি পানি খাইতাম নি। উঠবার জায়গা নাই, বন্দল বেটা ওরা আমি বেমারি বেটা কেউ কোনটা দিছি বলছে না আমরা রে বাবা, কোনটা পাইছি বলছে না, মাঝে ছাত্র হয়েছে করে দ্বারা লাখু দিলিছে দ্বারে উড়ে বেড়া উড়া কোনটাও নাই, ওগুলা আছে অনারে বন্দর মাথা খানো কোনটা পাইছি হয়েছি না সরকার তাকে। এদিকে বন্যা কবলিত বাড়িঘর হারানোদের তালিকা তৈরি করে বরাদ্দের জন্য জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেওয়ার আশ্বাস নির্বাহী কর্মকর্তার। পিআই নদীর ২ পাশে নয়াগাঙ্গের পার বাংলাবাজার এলাকার যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিয়ে দাখিল করেছি এবং সেই রিপোর্টে তাদের যে ঘরের জন্য যে মেরামত খরচ বা নির্মাণ খরচ সেগুলো উল্লেখ করেছি এবং সেগুলো আমরা চাহিদা প্রাপ্তির সাপেক্ষে যখন আমরা বরাদ্দ পাবো সেগুলো ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। সহায়তা বরাদ্দে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনের ভোট চলাকালে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল ৮টায় গৌরনদী পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়। এর কিছুক্ষণ পর দক্ষিণ পালনদী মৎস্য বীজ উৎপাদন খামারে ভোট কেন্দ্রের সামনে পৌরসভার ২ মেয়র প্রার্থী জয়নাল আবেদিন ও আলাউদ্দিন ভূঁইয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এতে ২ পক্ষের বেশ কয়েকজন আহত হন। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধার অভিযোগও করেছেন প্রার্থীরা।
এদিকে ভোট জালিয়াতি ও টাকা নেয়ার অভিযোগে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে 3 প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভারতীয় চিনি বোঝাই ট্রাকের চাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা সিলেট মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল হক। এই সময় সিলেট থেকে ঢাকামুখী ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন তিনি, কিন্তু ট্রাক চালক গাড়িটি না থামিয়ে রবিউলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এই ঘটনায় চালক সহ 3 জনকে আটক করা হয়েছে। নিহত কনস্টেবল রবিউল গত 18 জুন সুনামগঞ্জের কলস হাইওয়ে থানা থেকে বদলি হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগ দেন। লালমনিরহাটের কালীগঞ্জের গোড়ার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। বিজিবি ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার গভীর রাতে একদল বাংলাদেশি কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। এই সময় কোচবিহারের সিতাই থানায় বিএসএফ এর ওয়েস্ট চামটা ক্যাম্পে টহলরত বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে নিহত হন নুরুল ইসলাম। উপজেলার গোড়াল তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করেন। লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নিহত নুরুল ইসলামের বাড়ি উপজেলার লোহাকুচি গ্রামে। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড ও 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। এছাড়া দণ্ডপ্রাপ্তকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। এই সময় আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী পক্ষ। মামলার বাদী নুরুল হকের ছেলে শরীফুল ইসলাম জানান, জমি জমা নিয়ে বিরোধের জেরে 2011 সালের 17 ফেব্রুয়ারি তার বাবা নুরুল হককে পিটিয়ে হত্যা করে আসামিরা। পরে 22 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এদিকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে হত্যা শিকার দন্ত চিকিৎসক কুরবানি আলী হত্যার মামলায় 2 জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পরে 2 জনকে কারাগারে পাঠানো হয়। মহানগর দায়রা জজ ডক্টর মোহাম্মদ জেবুন্নেসার আদালত এই আদেশ দেন। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের 101তম জন্মবার্ষিকী পালন হয়েছে রাজশাহীতে। এ সময় শহীদের সমাধিতে শ্রদ্ধা জানান তার ছেলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন। বগুড়ায় আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ভবন ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে এর নির্মাণ কাজ করা হয়। মুক্তিযোদ্ধাদের 9 দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহে। দুপুরে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধাদের গঠিত কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল পাশা। যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে মানিকগঞ্জে। সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সামনে এ সময় 100 ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সুদেব কুমার সাহা। ভেজাল খাদ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে সাভারে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোকেয়া হক। কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রেস ক্লাবের সামনে। এতে বক্তব্য রাখেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। মহিলা মাদ্রাসায় 4র্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন হয়েছে জয়পুরহাটে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের সামনে। এতে বক্তব্য দেন হার্ডকোর পিপল ডেভেলপমেন্টের সভাপতি মাহবুবা সরকার। ঈদের রাতে বাড়িতে ঢুকে একই পরিবারের 7 জনকে কুপিয়ে আহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে মানিকগঞ্জে। এ সময় স্থানীয়রা আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনায় অংশীজন প্রশিক্ষণ হয়েছে গোপালগঞ্জে। এ সময় বক্তব্য দেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবির হোসেন। পুরাতন সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাদক বিরোধী গণসচেতনতামূলক মানববন্ধন হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচির নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারী নেত্রী নাসরিন খানম লিপি।
জামালপুরের সদরের মেসরা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন অভিভাবকরা। অভিযোগ পেয়ে এরই মধ্যে বিদ্যালয়ে ঘুরে দেখেছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন। এ সময় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে কোনো কথা বলেননি অভিযুক্ত প্রধান শিক্ষক মোখলেসুর রহমান। মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে মুন্সিগঞ্জ লঞ্চঘাট ও হাটলক্ষ্মীগঞ্জে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA। এ সময় এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয় অর্ধ শতাধিক ছোট বড় অবৈধ স্থাপনা। অভিযানের নেতৃত্ব দেন BIWTA এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কারোর সাথে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বলেছে প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় জীবনহানির আশঙ্কা, বলেছেন মির্জা ফখরুল। চেয়ারপারসনের মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনের সমাবেশের ঘোষণা। এমপি আনা হত্যা মামলার 2 আসামি ফয়সাল ও মোস্তাফিজকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার। ঝিনাইদহে গ্যাসবাবুকে নিয়ে তার মোবাইল উদ্ধারে 2টি পুকুরে ডিবির অভিযান। বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালানো ফাঁসির 4 আসামি গ্রেফতার। 6 সদস্যের তদন্ত কমিটি গঠন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।